আচ্ছা, আজকে আমি ব্যাকরণের যে বিষয়টা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন বিষয়টি ক্লাস 8-এও আছে, ক্লাস 9-এও আছে। উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরাই, অর্থাৎ ক্লাস 8 এবং ক্লাস 9-এর প্রত্যেক ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এই ধ্বনি পরিবর্তন। কেমন? চলো আজকে শুরু করা যাক ধ্বনি পরিবর্তন দিয়ে। ধ্বনি পরিবর্তন বুঝতে গেলে আমাকে দুটো শব্দ আছে, দেখো, ধ্বনি, একটা ধ্বনি আর একটা হচ্ছে পরিবর্তন। তাহলে আমাকে আগে জানতে হবে ধ্বনি কাকে বলে। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলা হয়। কেমন? ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলা হয়। ক্ষুদ্রতম একক কোনগুলো? অ, আ, এই যে যেমন ধরো অ, আ এগুলো, কিংবা ক, খ, এগুলো এগুলো হচ্ছে সবই ধ্বনি, এক একটি ধ্বনি। ক্লিয়ার? এই ধ্বনি দু প্রকার হয় আমরা জানি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই যে অ, আ, হ্রস্ব ই দীর্ঘ এগুলো হচ্ছে স্বরধ্বনি, আর ক, খ, গ, ঘ, উম এগুলো হচ্ছে সব ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনিগুলো পরিবর্তন হয় বা পরিবর্তিত হয়। কেন হয় পরিবর্তন? তার কারণ হচ্ছে ভাষাকে সরল করবার জন্য বা সরলীকরণ করবার জন্য আমরা এই ভাষাগুলো, এই ধ্বনিগুলোকে পরিবর্তন করে থাকি। ক্লিয়ার? যেমন ধরো শব্দটা হচ্ছে, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে জানালা, কিন্তু আমরা উচ্চারণের সুবিধার্থে, যেমন ধরো শব্দটা হচ্ছে জানালা, কিন্তু আমরা উচ্চারণের সুবিধার্থে আমরা এই নয়ের যে আকারটা, এই আকারটাকে আমরা উচ্চারণ করি না। তার ফলে আমরা উচ্চারণটা কি করি? আমরা উচ্চারণ করি জানলা। উচ্চারণ করি জানলা। ক্লিয়ার? তাহলে দেখো, একটা আকার পরিবর্তন হলো বা সেটা লোপ পেল, তার পরিবর্তে আরেকটি মানে উচ্চারণ তৈরি হলো। এই জন্য আমাদের ধ্বনি পরিবর্তন হয়, অর্থাৎ ভাষাকে সরল করবার জন্য ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। কেমন? তো এই ধ্বনি পরিবর্তন এবার আমাদের জানতে হবে কত ভাবে হয়। এই ধ্বনি পরিবর্তন হয় হচ্ছে তিন ভাবে, মূলত তিন ভাবে হয়। কি কি? একটা হচ্ছে ধ্বনির আগম হয়, দেখে নাও। একটা হচ্ছে ধ্বনির আগম, একটা হচ্ছে ধ্বনির আগম, আর একটা হচ্ছে ধ্বনির লোপ, ধ্বনির লোপ, আর একটা হচ্ছে ধ্বনির রূপান্তর। ক্লিয়ার? আরেক ভাবেও হয়ে থাকে, যেটাকে আমরা বলি ধ্বনির স্থানান্তর। কেমন? স্থানান্তরটা আমরা পরে বলছি, আগে মূলত প্রধান যে তিন ভাগ, সেই ভাগ সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো, পরিষ্কারভাবে বুঝতে গেলে ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর। ক্লিয়ার? ধ্বনির আগম মানে কি? আগম মানে হচ্ছে এক্সট্রা, যুক্ত হওয়া। আগম মানে এসে বসে, মানে যোগ হয়, মানে যে ধ্বনিগুলো দ্বারা সেই শব্দটা গঠিত ছিল, তার থেকে এখন ধ্বনির সংখ্যা দেখা যাবে বেশি হয়ে গেছে। কেমন? এই ধরনের যে ধ্বনিগুলো বা এই ধরনের যে ভাষাগুলো আমরা দেখতে পাচ্ছি বা শব্দগুলো দেখতে পাচ্ছি, সেখানেই মূলত ধ্বনির আগম ঘটছে। আর ধ্বনির লোপ মানে কি? লোপ মানে হচ্ছে ধ্বনি কমে যায়। কেমন? আর কোনো কোনো জায়গায় ধ্বনি রূপান্তর হয়, মানে পরিবর্তিত হয়। ক্লিয়ার? তাই আমরা বলছি একটা ধ্বনির আগম, একটা বলছি ধ্বনির লোপ, আর একটা হচ্ছে ধ্বনির রূপান্তর। আমরা প্রথম যে বিষয়টা, তার মানে আমরা তো ধ্বনিও বলে দিয়েছি যে প্রতিটাতেই আমরা ধ্বনি বলেছি যে দু প্রকার হয়। ঠিক আছে? মানে একটা স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি ভেদেও তাহলে ধ্বনির আগম আছে, আবার ধ্বনির লোপও আছে, আবার ধ্বনির রূপান্তরও আছে। মানে সোজা কথায় বলতে গেলে, যেমন যদি আমরা ধ্বনির আগমটাকে নিয়ে প্রথমে কাজ করি, তাহলে একটা পেলাম স্বরধ্বনির আগম, স্বরধ্বনির আগম, আর একটা পেলাম ব্যঞ্জন ধ্বনির আগম, যেটাকে ব্যঞ্জনাগমও বলা হয়।
ব্যঞ্জন ধ্বনির আগম। ক্লিয়ার? একটা আমরা পেলাম স্বরধ্বনির আগম আর একটা আমরা পেলাম ব্যঞ্জন ধ্বনির আগম। এবার এই স্বরধ্বনির আগমটাও স্থান ভেদে তিন ভাবে হতে পারে, মানে প্রথমেও হতে পারে, মধ্যেও হতে পারে, আবার শেষেও হতে পারে। কেমন? তাহলে এই স্বরধ্বনির আগম আবার তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আদি, অর্থাৎ যেটাকে আমরা বলছি আদি স্বরাগম, স্বরধ্বনির আগম, আদি স্বরাগম, অর্থাৎ একটা হলো আদি স্বরাগম, আর একটা আমরা পেলাম হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা আমরা পেলাম হচ্ছে অন্ত স্বরাগম। ক্লিয়ার? আমরা এই তিন ভাবে পেলাম। আর এই ব্যঞ্জন ধ্বনির আগমটাও তাহলে তিন প্রকার হবে। ঠিক আছে, একটা আমরা পাচ্ছি আদি ব্যঞ্জন আগম, দুই আমরা পাচ্ছি মধ্য ব্যঞ্জন আগম, তিন আমরা পাচ্ছি অন্ত ব্যঞ্জন আগম। ক্লিয়ার? তাহলে এই তিন ভাবে পেলাম। সোজা কথায় বলতে গেলে ধ্বনির আগমটাই, এই ধ্বনির আগমটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা স্বরধ্বনির আগম আর একটা ব্যঞ্জন ধ্বনির আগম। স্বরধ্বনির আগম আবার তিন প্রকার, একটা আদি স্বরাগম, একটা মধ্য স্বরাগম, একটা অন্ত স্বরাগম। আর ব্যঞ্জন ধ্বনির আগমও আবার তিন প্রকার, একটা আদি ব্যঞ্জনাগম, একটা মধ্য ব্যঞ্জনাগম, আর একটা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। ক্লিয়ার? এইবার আমরা দেখব যে এই যে আদি স্বরাগম বা মধ্য স্বরাগম কিংবা ব্যঞ্জন স্বরাগম, এইগুলো যে পড়লাম, এগুলো একটা করে উদাহরণ আমরা এবার দেখি। দেখো কি বলছে। তাহলে ধ্বনির আগম মানে আমরা কি বুঝলাম? ধ্বনির আগম মানে আমরা বুঝলাম কোন শব্দ উচ্চারণের সময় যদি অতিরিক্ত কোনো ধ্বনি এসে বসে বা যুক্ত হয়, তখন তাকে আমরা ধ্বনির আগম বলবো। ক্লিয়ার? এই ধ্বনির আগম আমরা দেখতে পেলাম দু প্রকার হচ্ছে, একটা স্বরধ্বনির আগম, একটা ব্যঞ্জন ধ্বনির আগম। স্বরধ্বনির আগম আবার তিন প্রকার, ব্যঞ্জন ধ্বনির আগম আবার তিন প্রকার। এগুলোর উদাহরণ আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন দেখো, প্রথমে আমরা আসি আদি স্বরাগম। কেমন? আদি স্বরাগম মানে কি বুঝলাম? আদিতে মানে প্রথমে স্বরধ্বনি এসে যুক্ত হবে, তাই এর নাম আদি স্বর আগম। মানে আদি স্বরবর্ণ আগম মানে এসে যুক্ত হবে। এর একটা উদাহরণ যেমন দেখো, যদি বলি স্টেশন, স্টেশন, ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টেশন। দেখো এখানে যে স্টেশনটা রয়েছে, এখানেও কিন্তু সেটা আছে, অতিরিক্ত রস্বই এসে সামনে যুক্ত হয়েছে। তাহলে রস্বইটা কি? রস্বইটা একটা স্বরবর্ণ, তাই, এবং সেটা কোথায় যুক্ত হয়েছে? প্রথমে যুক্ত হয়েছে, তাই আমরা একে বলেছি আদি স্বরাগম। বোঝা গেল? আদি স্বরবর্ণ এসে যুক্ত হয়েছে, প্রথমে স্বরবর্ণ এসে যুক্ত হয়েছে। বোঝা গেল? তাহলে আদি স্বরাগমটা আশা করি বোঝা গেছে। এবার আমরা আসি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের উদাহরণ দেখো, যেমন ধরো আমি যদি বলি মুক্তা, ঠিক আছে, যদি আমি বলি ধরো মুক্তা, উচ্চারণের সুবিধার্থে উচ্চারণটা হয় মুকুতা। আশা করি দেখা যাচ্ছে, মুক্তা থেকে মুকুতা। ঠিক আছে, তাহলে দেখো এখানে মধ্যে, দেখো মধ্যে একটা কয় রস্যু, দেখো কয় রস্যু, এই রস্যুটা দেখো মধ্যে এসে যুক্ত হয়েছে। রস্যুটা কিন্তু এখানে ছিল না, এখানেও ময় রস্যু, এখানেও ময় রস্যু, এখানে ক ত আকার, এই দেখো ক ত আকার, শুধু রস্যুটা মধ্যখানে এসে যুক্ত হয়েছে। রস্যউটা কি? রস্যুটা হচ্ছে রস্যৌকারের আকার। তাহলে এই রস্যুটা মধ্যে এসে যুক্ত হয়েছে বলে আমরা একে বলছি মধ্য, যেহেতু স্বরবর্ণ তাই স্বর,
আগম মানে এসে বসেছে, তাই এটা আগম, তাই এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। ক্লিয়ার? তাহলে আগে আমরা পড়লাম আদি, এখন পড়লাম মধ্য। এবার আমরা পড়ি অন্ত স্বরাগম। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে মধ্য স্বরাগম এর একটা অপর নাম আছে, অপর নামটা হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ, ক্লিয়ার? এটা মাথায় রেখো। এর একটা অপর নাম আমরা জানতে পারলাম, যেটা হচ্ছে বিপ্রকর্ষ। কেন একে বিপ্রকর্ষ বলা হয়? তার কারণ হচ্ছে, যেহেতু বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরত্ব বা দূরে অবস্থান। ক্লিয়ার? যুক্ত ব্যঞ্জন বর্ণ ধ্বনিগুলির মাঝখানে স্বরধ্বনি আসার ফলে ব্যঞ্জন বর্ণগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিল, দেখতেই পেয়েছিলে। ওখানে ক ত একসঙ্গে ছিল, মুক্তাতে একটা রস্যু আসলো বলে ক এবং তকে বিচ্ছেদ ঘটিয়ে দিল। ঠিক আছে? অর্থাৎ এদের মধ্যে একটা দূরত্ব স্থাপন হলো। তাই জন্য মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। কেমন? অথবা মধ্য স্বরাগমকে স্বরভক্তিও বলা হয়, মানে স্বরবর্ণ স্বর দিয়ে বিভক্তি, বিভক্তি মানে বিভাজন, অর্থাৎ একটা স্বরবর্ণ রস্বই দিয়ে এই ক এবং ত এর মধ্যে বিভাজন ঘটানো হলো। তাই মধ্য স্বরাগমের অপর নাম কিন্তু স্বরভক্তিও। বোঝা গেল? তাহলে মধ্য স্বরাগমের অপর নাম আমরা আরেকটা জানলাম স্বরভক্তি। মাথায় রেখে, এগুলো কিন্তু প্রশ্নে দেবে। কেন, তার কারণও আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আসো অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমের একটা উদাহরণ দেখি। যেমন ধরো বেঞ্চ, এখান থেকে হয়ে গেল বেঞ্চি। বোঝা গেল? দেখো এখানে যা আছে, যে যে বর্ণগুলো আছে বা আকার বর্ণগুলো আছে, এখানেও তাই আছে, কিন্তু এক্সট্রা এই রশ্মিটা এসে যুক্ত হয়েছে। বুঝতে পারছি? তাহলে এই যে রশ্মিটা এসে যুক্ত হয়েছে, এই রশ্মিটা কি? একটা স্বরবর্ণ। কোথায় যুক্ত হলো? বেঞ্চি। দেখো লাস্ট উচ্চারণ হচ্ছে রস্বই, বেঞ্চি। তাহলে লাস্টে যেহেতু উচ্চারণ হচ্ছে তাই অন্ত, তাহলে অন্ত স্বরাগম। বোঝা গেল? তাই এটা হবে অন্ত স্বরাগম। বোঝা গেল? তাহলে স্বরবর্ণটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসি যে ব্যঞ্জন ধ্বনির আগমের ভাগগুলোর মধ্যে। যেমন আমরা তার মধ্যে প্রথমে রেখেছি কি? আদি ব্যঞ্জনাগম। ঠিক আছে? আমরা প্রথমে রেখেছি কি? আদি ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগমের মানে কি? আদিতে মানে প্রথমে ব্যঞ্জন ধ্বনি এসে বসছে, এরকম একটা উদাহরণ যদি তোমাদেরকে দেখানো যায়, তাহলে বলতে হবে ওঝা, ওঝা থেকে রোজা। দেখো আদিতে প্রথমে দেখো র এসে যুক্ত হয়েছে। বোঝা গেল? তাহলে এটা হবে হচ্ছে আদি ব্যঞ্জনাগম। মধ্য ব্যঞ্জনাগমের একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, যেটা দেখো অম্ল, অময়ল, কিন্তু অম্বল, ময়বল। দেখো এখানেও ম আছে, ল আছে, এখানেও ম আছে, ল আছে, মধ্যিখানে এই যে বটা, এই বটা এক্সট্রা এসে বসেছে। তাহলে মধ্যিখানে বসেছে, মটা কি, বটা কি একটা ব্যঞ্জন বর্ণ, তাই মধ্যি বসেছে বলে তাই মধ্য ব্যঞ্জনাগম। ক্লিয়ার? আর অন্ত ব্যঞ্জনাগমের একটা উদাহরণ দেখো, যেমন ধরো বললাম নানা থেকে নানান। দেখো লাস্টে একটা ব্যঞ্জন বর্ণ এক্সট্রা বসেছে, তাই এটা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম বা অন্ত ব্যঞ্জন ধ্বনির আগম। ক্লিয়ার? তাহলে এই অবধি আমাদের পুরো ধ্বনির আগমটা মোটামুটি আমরা বুঝতে পারলাম।